সুপ্রিয় দর্শক, আমাদের যে সমসাময়িক সংবাদ ভিত্তিক পর্যালোচনা বিশ্লেষণ অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা যে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করব, আর সেই পর্যায়ে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন ইকতেদার আহমেদ, সাবেক জেলা জজ, এবং শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আমরা আলোচনা করব। তার আগে আমি একটু গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই। গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো জানাতে বার্তা কক্ষ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি রিশান। মামুন আবদুল্লাহ, আপনার কাছে কি সংবাদ রয়েছে গেল দিন উল্লেখযোগ্য? সারাদিনের সংবাদদের মধ্যে আমার কাছে যে শিরোনামটি সবার আগে আছে সেটি হচ্ছে, নির্বাচনে যত দেরি হবে তত ষড়যন্ত্রের শঙ্কা করছেন তারেক রহমান, এবং তরুণদের সঙ্গে বিরোধ নয়, দেশ বাঁচাতে চায় বিএনপি, এমন একটি মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে রয়েছে, আগে দরকার স্থানীয় সরকার নির্বাচন, বলেছেন সংস্কারকরা। এটি বলেছেন আপনার স্থানীয় সরকার নির্বাচন সংস্কারের যে প্রধান তোফায়েল আহমেদ, তিনি বলেছেন ইসি নিয়োগ আইন হালনাগাদের পরামর্শ গণমাধ্যম কর্মীদের। ফ্যাসিবাদের পতন হলেও আন্দোলন শেষ হয়নি, এমনটি জানিয়েছেন গয়েশ্বর রায় ও ইশরাক হোসেন, এবং বিচারের আগে শেখ হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নেই, এমনটি জানিয়েছেন সার্জিস আলম। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় করার চেষ্টা চলছে, জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা, এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আগের মতো গুরুত্বহীন না করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। একই সাথে আন্তর্জাতিক অঙ্গনের একটি শিরোনাম আমার কাছে আছে, সেটি হচ্ছে, মিয়ানমারে ক্ষতি হয় এমন পদক্ষেপের দরকার রোহিঙ্গা সংকট সমাধানে, পররাষ্ট্রমন্ত্রী এমনটি বলেছেন। এবং খেলার সংবাদের মধ্যে আছে আমার কাছে 8 দলের NCL T20 লিগ 11 ডিসেম্বর শুরু হচ্ছে সিলেটে, এবং ঢাকায় এটি শেষ হবে। তো রিশান, এই ছিল আমার কাছে সারাদিনের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। মামুন আবদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করব শহীদ ইসলাম বাবুরে। আপনাকে দিয়ে শুরু করতে চাই বিএনপির যে বিষয়টা আছে, যেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন, যে নির্বাচন যত দেরি তত ষড়যন্ত্রের শঙ্কা। একই সঙ্গে অন্যদিকে যদি আমরা একটু গয়েশ্বর রায়ের বক্তব্যটা দেখি, ফ্যাসিবাদের পতন হলো আন্দোলন শেষ হয়নি। আবার জুলাই ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে বিচার আগে শেখ হাসিনার রাজনীতির অধিকার, বিচারের আগে অধিকার নেই। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ বাঁচাতে চায় বিএনপি, তরুণদের সঙ্গে বিরোধ। আমি তরুণদের সঙ্গে বিরোধের বিষয়টা আনতে চাচ্ছি আগে। যে আন্দোলনে তরুণরা আসলে সামনে গিয়েছিলেন, রাজনৈতিক দলের যে প্ল্যাটফর্ম সেটিকে কেন্দ্র করে তারা যে আন্দোলনটি করেছেন, একটি অভ্যুত্থান তারা তৈরি করেছেন, সেই জায়গাটায় তরুণদের সঙ্গে কেন বিরোধের কথাটি আসলো রাজনৈতিক এই প্ল্যাটফর্মে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, অভিবাদন। শোনেন, তরুণদের সাথে বিরোধ করে তরুণরাও যেই আকাঙ্ক্ষা নিয়ে লড়াইয়ে নেমেছিল, এই আকাঙ্ক্ষার জন্য আমরা দীর্ঘ 15 বছর বা 16 বছর ব্যাপী আমরা লড়াই করেছি। এই লড়াইয়ে অনেক রক্তপাত, অনেক ক্ষয়, অনেক ক্ষতবিক্ষত হয়েছে, আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত। রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি এবং প্রথম থেকে লড়াইটা আমরাই করেছি। হ্যাঁ, ফিনিশিংটা তরুণদের হাত থেকে হয়েছে, তারা গোল করেছে, এই জন্য তাদেরকে সাধুবাদ। তাদের সাথে কেন আমাদের বিরোধ হতে যাবে? হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে যে আপনার এই আন্দোলনের নির্যাসটা কী ছিল, বা আন্দোলনের মূল আকাঙ্ক্ষাটা কী ছিল। আকাঙ্ক্ষা ছিল যে স্বৈরতন্ত্রকে বিদায় করে, ফ্যাসিবাদকে বিদায় করে গণতান্ত্রিক একটা কল্যাণ রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, একটা আইনের শাসনের রাষ্ট্র, একটা সুশাসন প্রতিষ্ঠা করা। এই তো সুশাসন আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন, বা গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে, বা মুক্তিযুদ্ধের কথাও যদি বলেন, আমরা যে লড়াই করলাম, এক সাগর রক্তের বিনিময়ে, অনেক আত্মাহতির বিনিময়ে একটা দেশ স্বাধীন হলো, তারও তো নির্যাস বা আকাঙ্ক্ষা একই, কিন্তু যে সাম্য, মুক্তিযুদ্ধের ঘোষণা পড়তো সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, প্রথমেই গণতন্ত্র। তো গণতন্ত্র কিভাবে হবে? গণতন্ত্র হওয়ার অনেকগুলো অনুষঙ্গ আছে গণতন্ত্রে, কিন্তু মূল অনুষঙ্গ শুরুটাই তো নির্বাচন, মানুষের মতের আকাঙ্ক্ষা। এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তো আমাদের শাশ্বত, দীর্ঘকালের। আমরা একসময় গণতন্ত্রকে উপভোগ করেছি, গণতন্ত্র ছিল আমাদের উৎসবের উপলক্ষ। সেই গণতন্ত্র থেকে মানুষ দীর্ঘকাল বঞ্চিত। তার জন্যই এই লড়াইটা। হ্যাঁ, এবং এই লড়াইয়ে সকল মানুষ সম্পৃক্ত হয়েছে, সকল শ্রেণী পেশা, ছাত্রদের নেতৃত্বে হয়েছে। আমরা একটা লড়াই শেষ করে, একটা পর্যায়ে শেষ করেছি, ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন আমাদের দ্বিতীয় পর্যায়টা হলো গণতন্ত্রকে বিনির্মাণ করা, বিল্ড করা, নেশন বিল্ড করা। এর জন্য রাজনৈতিক দল হিসেবে আমরাও যেমন কনসাস, ছাত্ররাও কনসাস। তবে আমাদের হয়তো নানান ধরনের মতদ্বৈততা আছে, বা আমাদের এক একজনের চিন্তা চেতনার মধ্যে ফারাক আছে, কিন্তু আমাদের মূল স্পিরিটের জায়গা ওইটা। সেটা আমি বিশ্বাস করি যে আমরা যে আলোচনা করি, সরকার আছে, ছাত্র এর মধ্যে যারা স্টেক হোল্ডার, সরকার, রাজনৈতিক দল,
আর যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের কথার মধ্যে খুব যে একটা ফারাক বা চিন্তা আছে সেটা আমি মনে করছি না বা দেখছি না। হ্যাঁ, আমাদের মধ্যে এটাও আবার ঠিক, গণতন্ত্রের সৌন্দর্যটা কি? সৌন্দর্য হলো আপনার কি মত প্রকাশ করা, একজনের এক এক মত থাকবে, নানান ধরনের মতামত থাকবে, সেই মতকে আপনি এক করে সেখান থেকে আপনি নির্যাসটা নেবেন, সেটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। তো এখন এই বাস্তবতা একেবারে কোনো কিছু মতানৈক্য এরকম পর্যায়ে চলে যায় নাই যে আমাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হবে বা বিভেদ তৈরি হয়ে গেছে রাজনৈতিক দলের সাথে সরকারের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা বিশ্বাস করি ঠিক পথে আছে। আর তারেক রহমান সাহেব যেটা বলেছেন এটা খুবই যুক্তিসঙ্গত কথা বলেছেন। শোনেন, এই ধরনের সরকারের নেচার কি থাকে, আপনি যতই সদিচ্ছা আপনার থাকুক বা আপনি যাই করতে চান, এই ধরনের সরকারের নেচার একটা দুর্বল সরকার হয়ে থাকে, হ্যাঁ, অরাজনৈতিক সরকার। এখানে আপনি দেখবেন নানান শ্রেণী পেশার মানুষ নানান জায়গা থেকে এসে, হয়তো ব্যক্তিগত জীবন অনেকের উজ্জ্বল আছে, অনেকের মানে সফলতা আছে, কিন্তু এদের মধ্যে অনেকে নানান ধরনের বয়সজনিত কারণ হোক, রোগ শোক, শরীর তো একটা বিষয়, এটা তো আপনি অস্বীকার করবেন না। যে এই মুহূর্তে কাজের গতিটা হওয়া উচিত ছিল ঝড়ের মতো, সেখানে আপনার শামুকের গতিও আমরা কোথাও কোথাও দেখছি, যেটা একটা আশঙ্কার ব্যাপার। আর যারা পতিত শক্তি বা আমাদের বহিঃশত্রু যদি আমাদের দেশের যারা অমঙ্গল কেউ চেয়ে থাকতে পারে, তারা তো বসে নেই, তাদের তৎপরতা আছে, তাদের বিপুল শক্তি, তাদের বিপুল অর্থ, তারা তো বসে থাকবে না। এই দুর্বল সরকারের কারণে নানান জায়গায় নানান ধরনের সংকট আমরা দেখছি। রাজনৈতিক দল হিসেবে আমাদেরও ভূমিকা রাখতে হচ্ছে। রাজনৈতিক দলের সরকার হলে যেমন শক্ত সরকার হয়, তার পেছনে একটা দল থাকে, একটা জনগোষ্ঠী থাকে বা তার ম্যান্ডেট থাকে, এই সরকারের কিন্তু সেই ম্যান্ডেট নাই। সেই কারণে এদের দুর্বলতা আছে। এই দুর্বলতার সুযোগ অনেক নেবার চেষ্টা করছে, হ্যাঁ, বা যারা এই পছন্দ করছে না এই বিপ্লবটাকে বা এই সরকারকে, তারা নানানভাবে নানান কৌশলে নানান ফন্দি ফিকিরে নানান রূপ পরিবর্তন করে এই গভর্নমেন্টকে বিব্রত করবার চেষ্টা করছে। আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ এই সরকারের সফলতার সাথে আমাদের জাতি রাষ্ট্রের সফলতা জড়িত, আমাদের আগামী জড়িত, আমাদের গণতন্ত্র জড়িত, আমাদের সুশাসন জড়িত। সেই জন্য আমরা উদ্বেগ প্রকাশ করছি। বিএনপি এখনই ক্ষমতায় যাবার জন্য নির্বাচন, এটাই শুধুমাত্র যদি কারণ আপনারা বলেন খুব অবিচার করা হবে। আমরা বলছি যে গণতন্ত্রকে সংহত করার একমাত্র প্রক্রিয়া হলো জনমত, ভোট, নির্বাচন, এছাড়া তো অন্য কোনো পথ নাই। এখন আপনি বলবেন আপনার কথা সব জনগণ চায়, আমি বলবো আমার কথা এটা তো কোনো রেফারেন্ডাম হয় নাই। কার কথা জনগণ চায়? জনগণের কথা হাসিনাও কইতো, তিনিও জনগণের নির্বাচিত সরকার, তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন বলেছে তো, কিন্তু জনগণের ভোটের নামে তামাশা করেছে। আমরা সেই গণতন্ত্রকে বিল্ড করতে চাই। আপনি যদি সত্যিকারের গণতন্ত্র বিল্ড করতে পারেন, আপনাকে একটা কথা বলি, আপনি এই যে বলা হচ্ছে সংস্কার সংস্কার সংস্কার, সংস্কার তো আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। কি কি দিয়েছি আপনারা জানেন। অনেকের চিন্তার আগেই আমরা এই সংস্কার প্রস্তাবগুলো, বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি যেই সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে, এর বাইরে সংস্কার খুব একটা প্রয়োজন আছে আমরা মনে করছি না। যদি থাকে সেটা সংযুক্ত হবে, নিশ্চয়ই হবে। যেমন আমরা প্রস্তাব দিয়েছি যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, এখানে এমন একটা কালচার তৈরি করা হয়েছে যে এক ব্যক্তি নেতা, এক ব্যক্তি মহান, এক ব্যক্তি দেবতা, তার কথাই দেশ চলবে, তিনিই সব, অন্য কারো এখানে কোনো মতামতের কোনো মূল্য নাই, মর্যাদা নাই। আমরা বলেছি না, মন্ত্রী পরিষদ এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য করতে হবে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে, যেখানে প্রেসিডেন্ট এখন তো সাক্ষী গোপাল হিসেবে আছে। আমরা বলেছি 2 টার্মের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী। আমরা এই সংস্কারটা নিয়ে কথা বলবো, আমি একটু জনাব ইকতেদার আহমেদ, আমি একটু জানতে চাচ্ছি যে এই বিষয়গুলো, যে তরুণদের সঙ্গে বিরোধে জড়ানোর প্রশ্নটি চলে আসছে, কিংবা আমরা যে ষড়যন্ত্রের সংখ্যা, নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রের সংখ্যা, নির্বাচন কতটা দেরি হলে সেই ষড়যন্ত্র হতে পারে, বা কেন তরুণদের সঙ্গে বিরোধের বিষয়টি হঠাৎ করেই সামনে আসলো? এটা তো এর আগে -2 ফর্মুলা বা রাজনীতি একদম বিরাজনীতিকরণের বিষয়টি হঠাৎ করে এনেছিল, সেটি বিএনপির নেতারা আসলে বক্তব্যে বলেছেন হঠাৎ করে। এখন ধরেন কে কি দৃষ্টিভঙ্গি থেকে এটা বিশ্লেষণ করবে, সেটা তো হলো দল বলেন বা এটা হলো ব্যক্তির বিষয়। তো এখন ধরেন রাজনীতির মাঠেতেও এখন তো সবাই তো সরব। এখন আমাদের দেশে নির্বাচন নিয়ে যে বিরোধ, এটা হলো কি, যে একটি সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই কিন্তু বাংলাদেশের একমাত্র রাজনৈতিক বিতর্ক। এবং এই বিতর্কটা একবার মানে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধানের 13 সংশোধনীর মাধ্যমে এই বিতর্কটা শুরু করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে একতরফাভাবে আবার ওই যে 13 সংশোধনীটা বাতিল করে দেওয়া হলো, এবং বাতিল পরবর্তী আমরা দেখলাম যে পরবর্তীতে 4টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে 2008, 14, 18 এবং 24। এবং 8টার নির্বাচন সেটি হলো যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে ভোটার টার্ন আউট হয়েছিল 86%। বাংলাদেশের কোনো নির্বাচনের ইতিহাসে কিন্তু 86% ভোটার টার্ন আউট হয় নাই। এবং তার ঠিক
1 মাস পরে যে উপজেলা পরিষদ নির্বাচন হলো সেখানে আপনারা দেখলাম যে ভোটার টার্নআউট হচ্ছিল 46%। তাহলে এই যে এটার ব্যাখ্যা কিন্তু আজ পর্যন্ত কেউ দেয় নাই যে এই যে এত বড় যে ফারাক স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে যে ভোটার টার্নআউটের এত পার্থক্য, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে বা আমাদের দেশে আমরা দেখেছি যে স্থানীয় নির্বাচনে ভোটার টার্নআউট বেশি হয়, সেখানে অনেক বেশি প্রার্থী থাকে এবং প্রার্থীরা সহযোগে দেখা যাচ্ছে যে ভোটারদেরকে নিয়ে আসে। এইটা হচ্ছিল একটা দিক। আর এর পরবর্তীতে আমরা দেখলাম যে এই যে পরবর্তী যে 3টা নির্বাচন অনুষ্ঠিত হলো, যে 14, 18 এবং 24, এই 3টি নির্বাচনই হচ্ছিল কলুষিত নির্বাচন ছিল এবং এগুলো হচ্ছিল যে এই 3টা নির্বাচনে ভোটার টার্নআউট ছিল বিলো 5%। যদিও নির্বাচন কমিশন তখনকার যারা ক্ষমতাসীন ছিল তাদের প্রভাবের কারণে স্ফীত ফলাফল দেখিয়ে এটাকে 40 অ্যাবাভ দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে যদি একটা নির্বাচনে যদি ভোটার টার্নআউট 40% বিলো 5% হয়, ওই নির্বাচনকে তো কখনো আপনি গ্রহণযোগ্য নির্বাচন বলতে পারেন না। তো এখন ধরেন যেহেতু দলীয় সরকার সুষ্ঠু নির্বাচন করে না, তাহলে জন আকাঙ্ক্ষায় বা জন আন্দোলনে বা বিপ্লবের ফলশ্রুতিতে এই সরকারটার বিদায় ঘটেছে এবং বিদায় পরবর্তী একটা অন্তর্বর্তী সরকারের আগমন ঘটেছে। এখন অন্তর্বর্তী সরকারের মুখ্য বা মূল কাজ হলো যে দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। এখন আমাদের যে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ছিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওদের জন্য কিন্তু সময় নির্ধারণ করে দেওয়া আছে যে তারা 90 ডেজের মধ্যে তাদেরকে নির্বাচনের আয়োজন করতে হতো। এছাড়া আমাদের যে ধরেন কিন্তু এই সরকারের ক্ষেত্রে তো সেটি প্রযোজ্য নয়, প্রযোজ্য না। এখন আমাদের এখানে ধরেন অসাংবিধানিক শাসন হচ্ছিল শাহাবুদ্দিন সাহেব যখন কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে একটা অস্থায়ী সরকার হয়েছিল, ওনারা প্রায় 2 বছর সময় নিয়েছিল। আবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, এরাও কিন্তু প্রায় 2 বছর সময় নিয়েছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য। শাহাবুদ্দিন সাহেব 2 বছর দিবে নিয়েছিল। তো এটা হচ্ছে কিন্তু সব ঠিক আছে, আমি বললাম 1 বছর বা 1.5 বছর, কিন্তু এত দীর্ঘ সময় তো লাগার কথা না। কিন্তু সে সময় তো রাজনৈতিক দলের কম অপরাধে জড়িত হয়ে পড়েন একটি রাজনৈতিক দলের প্রধানকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি গণঅভ্যুত্থানে। নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশনের মূল কাজ হলো যে যখন আপনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব কি, যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। এখন এই যে ভোটার তালিকা প্রস্তুতকরণ এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, এটা খুব একটা জটিল কাজ না। এটা তো ধরেন এটা হচ্ছিল নির্বাচন কমিশনের রুটিন কাজ এবং এটা হচ্ছিল নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। তো এই কাজের জন্য তো খুব দীর্ঘ সময় তো প্রয়োজন করে না। এখন নির্বাচন কমিশন যদি চায়, তাহলে নির্বাচন কমিশন কিন্তু দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে পারে। এবং এই দেশের আমি মনে করি যে জনমানুষেরও আকাঙ্ক্ষা হচ্ছিল আপনার যে নির্বাচন যদি আপনি দীর্ঘতর করেন, তাহলে যে দেখা যাবে যে জনমনে বিভিন্ন ধরনের বিভ্রান্তি দেখা দেবে। আবার আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে কোন নির্বাচনটি আগে হবে, স্থানীয় নির্বাচন নাকি? আমরা এটা যাবো, আমি নির্বাচন নিয়ে কথা বলবো, যেহেতু আপনি বলেছেন যে নির্বাচন কমিশন চাইলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব, সেটি নিয়ে আলোচনা করবো। আমি একটু সচেতনভাবে আপনার কাছে আসলে জানতে চাই, সংস্কারের বিএনপির 31 দফার কথা বলেছেন। এর আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ইশতেহার দেখেছি, নির্বাচন উত্তর ইশতেহার, সেটি আসলে কত শতাংশ বাস্তবায়ন করেছে রাজনৈতিক দলগুলো? আমরা দেখছি রাজনৈতিক দলগুলো নির্বাচনকে ব্যবহার করে, সংবিধানকে ব্যবহার করে ক্ষমতা এসে ফ্যাসিবাদ তৈরি করেছে, স্বৈরশাসক তৈরি হয়েছে। এই রাজনৈতিক বন্দোবস্তটা আসলে কি হবে? বিএনপি যে এটি করবে মানুষের মধ্যে, সেই আশা আকাঙ্ক্ষার জায়গাটা আসলে কোথায়, যে গত 15 বছর আমরা যে রাজনীতি দেখেছি? না, ঠিকই বলছেন আপনি যে ঘর ভরা গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, ঠিকই আছে। কিন্তু আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে এরকম একটা পথ যদি আপনি তৈরি করেন, উনি যেটা বললেন যে একটা দলীয় সরকারের অধীনে কি নির্বাচন হয় আমরা দেখেছি, কখনো ক্ষমতার পরিবর্তন হয়নি। দলীয় সরকারের অধীনে আমাদের যতগুলো নির্বাচন হয়েছে রেকর্ডেড, হ্যাঁ, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার যখন হয়েছে তখন কিন্তু সরকারের পরিবর্তন হয়েছে বা নির্বাচনের গ্রহণযোগ্যতাটাও চমৎকার হয়েছে। এখন আপনি যে সংস্কার করবেন, গণতন্ত্রকে বলা হয় যে এটা চর্চার মধ্য দিয়ে পরিশীলিত হয়। আপনি যত বেশি চর্চা করবেন তত বেশি পরিশীলিত হবে। তো আপনি আওয়ামী লীগের কথাই যদি হিসাব করেন, আওয়ামী লীগের 96 আর 2000 একটা গভর্নমেন্ট ছিল, আপনি চিন্তা করে দেখবেন, আর আওয়ামী লীগের 14-18 গভর্নমেন্ট, আপনি চিন্তা করে দেখুন কত ফারাক। কারণ তখন গণতন্ত্রের সিটে ভোটা ছিল বা মানুষের কাছে যেতে হতো। এখন আপনি এমন একটা ব্যবস্থা তৈরি করেন, সংস্কারের কথা অনেক হচ্ছে, অনেক হবে, তো এরকম একটা ব্যবস্থা আপনি তৈরি করে দেন যে 5 বছর পর পর মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। রাজনৈতিক দলকে
মানুষের কাছে যেতে হবে, রাজনৈতিক দলের অধীনে ভোট হবে না। তো এটা তো আমি বলেছি যে আমি এই কমিটমেন্ট, এর আগে তো এইভাবে কমিটমেন্ট কেউ করেনি। আমার কথা হ্যাঁ না, আপনি যেটা বলছেন যে বিএনপি কথা রাখবে কি রাখবে না, আচ্ছা এইভাবে এর আগে কেউ কমিটমেন্ট করেছে বা এইভাবে কেউ ইশতেহার ঘোষণা করেছে 27 দফা 31 দফা? তারপরও বিএনপি তো দেখছে, এত বছর দেখেছে আওয়ামী লীগের পরিণাম কি, আওয়ামী লীগও দেখেছে। আমি বিশ্বাস করি আপনি যদি এখন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাই দেন, তারাও তাদের শাসন ব্যবস্থায় কিভাবে পরিবর্তন আনা যায় সেই চিন্তা করবে, কারণ মানুষ দেখে শিখে পরিণতি। তো আমরা এই পিঠও দেখেছি, ওই পিঠও দেখেছি, সব দেখেছি। এখন আমাদের ওই যে চর্চা করতে 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 পরিণাম বাংলাদেশের মানুষের যে দিন শেষে মানুষই যে শেষ কথা, এটা তো প্রমাণিত হয়েছে। এখন এটা আপনি দেখবেন, নিশ্চিত করে দেখবেন, যেই ক্ষমতায় আসুক তারা নতুন করে বিএনপি ক্ষমতায় আসবে তো কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না, বলতে পারে না। নির্বাচন হবে, কে যেই ক্ষমতায় আসুক তাকে 5 বছর পরে আবার মানুষের কাছে যেতে হবে, সেই মানসিকতা থাকবে, অবশ্যই থাকবে। দিন যত যায় তত খারাপ হয়েছে। ওই যে ওই কি এইসব পাটিগণিতের অঙ্কের মতো, যে তৈলাক্ত বাঁশবাহী একটি বানর 3 ফুট উঠে আর 2 ফিট নামে। তো এক পর্যায়ে আমরা সব নিচেই নেমে গেছি, খারাপ হইতে হইতে। ভালোও ছিল আমাদের, কিন্তু ভালো আরো ভালো হইতে পারতো। ওই যে বড় না হইলে ছোট হয় না, একটা ব্যাপার আছে না? তো বড় হয়ে হয়ে আওয়ামী লীগ এমন যাই নিয়ে গেছে মানে গণতন্ত্র, তথাকথিত গণতন্ত্রকে, যে এখন আর আমাদের পিছু হটবার সময় নেই, এখন আমাদেরকে সামনে যেতে হবে। আমাদের তরুণ সমাজ জেগেছে, আমাদের একটা শিক্ষিত সমাজ, আমরা ওয়ার্ল্ডের সারা দুনিয়ার সাথে কানেক্টিভিটি তৈরি করেছি। এখন আপনি এখানে ইচ্ছা করলেই স্বৈরতন্ত্র দিয়ে গণতন্ত্র বলবেন, এটা মানুষ গ্রহণ করবে না। আর অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপির দায়, আপনি বিএনপির পরিবর্তনগুলোও নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইতিমধ্যে। এই সময়ের মধ্যে আপনি কি কি পরিবর্তন, আপনি যদি সময় দেন আমি বলতে পারি, বা সংস্কারের কথাগুলো আপনি যদি সময় দেন আমি বলতে পারি। দেখেন, বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি সবচেয়ে নির্যাতিত, এত নির্যাতিত কেউ কোনো বাংলাদেশের রাজনীতি হয় নাই। একেবারে টপ লিডার বেগম খালেদা জিয়া থেকে শুরু করে। তো তারপরেও বিএনপি আপনি দেখেন এই পতনের পরে, যেখানে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বা ওবায়দুল কাদেররা বলেছে যে হাসিনার আমাদের পতন হইলে 10 লক্ষ লোক মারা যাবে এক রাতে, হয়েছে এরকম চেটে পড়া হয়েছে, হয়নি। কারণ 3 দিন সরকার ছিল না। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আপনি পার্টি দেখেন, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার কর্মসূচি, তার বক্তব্য, টোটাল ধরন, এই যে সারা বাংলাদেশে পোস্টার, ব্যানার, এগুলো অপসারণ করা হচ্ছে দলের নেতৃত্বে। তারেক রহমানের জন্মদিন গেল 2 দিন আগে, তিনি নিজে ঘোষণা দিয়েছেন যে এটা দণ্ডনীয় অপরাধ পার্টির পক্ষ থেকে তার এই জন্মদিনকে কেন্দ্র করে কেউ উৎসব করে, কেক কাটে। হ্যাঁ, এগুলো তো আপনাকে সিগনিফিক্যান্ট। বিএনপি বলছে যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী, বিএনপির মতো দলের জায়গায় থেকে কেউ বলতে পারে? এর আগে তো কেউ বলেনি। বিএনপি প্রথম বলেছে যে 2 টার্মের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না। আপনি চিন্তা করেন, আমি তো আমার হাত পা বেঁধে দিচ্ছি। এখন আপনি যদি বলেন যে বিএনপি এই কমিটমেন্ট রাখবে না, তাহলে তো বিএনপি আস্থা করে নিক্ষিপ্ত হবে। মানুষের শক্তির চাইতে কোনো কিছু তো নাই, সেটা তো প্রমাণিত হলো। আপনার কথাটা আমি ধরে বলছি, তাহলে মানুষ কি আসলে এই দেশের মানুষ কি তার ভোটের জন্য, তার অধিকার আদায়ের জন্য রাজনৈতিক দলের এই অবস্থানের বিরুদ্ধে শুধু আন্দোলনই করে যাবে? মানে আন্দোলন সংগ্রামটাই কি এই মানুষের আসলে জীবন এদেশের? কেন হবে সেটা? এই যে বিএনপি কি এই 2008 সালে 1991 সালে বলেছে যে কেউ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না? বিএনপি তার এই রাষ্ট্র সংস্কারের রূপরেখায় বলেনি। বিএনপি বলেনি যে কি আমরা একটা ন্যাশনাল, এর আগে বলেছে যে ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিটি, একটা রেইনবো ন্যাশন আমরা তৈরি করবো হিংসা বিদ্বেষের পরিবর্তে সম্প্রীতি সহ অবস্থানের জন্য? কেউ বলেছে? বিএনপি কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিভাবে বিচারপতি নিয়োগ হবে তার একটা প্রক্রিয়া তৈরি করবে? বিএনপি এর আগে বলেছে যে কেউ কোনো রাজনৈতিক দল বলেছে যে আজীবনের জন্য আমরা কেয়ারটেকার সরকার চাই? বলেছে। এবং বিএনপি তো সেটা নিয়ে ফাইট করছে। বিএনপি বলেনি যে বিএনপি আবার ক্ষমতা এলে আওয়ামী লীগের মতো একেবারে একতরফা একদলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এগুলো তো বিএনপি বলেনি, কোনো রাজনৈতিক দল বলেনি। এটা সময়ের প্রয়োজনে সামনে এসছে এবং বাস্তব প্রেক্ষিতে দেখে শুনে বুঝে আমরা বলছি যে না, নির্দলীয় সরকার ছাড়া ভোট হবে না। এটা আমরা বলছি, এটা আমাদের সামনে কমিটমেন্ট। এখন আপনি যদি বলেন যে কোনো কমিটমেন্ট কেউ রাখবে না বা এগুলোর কোনো মূল্য নাই, আপনি বলতে পারবেন, তাহলে আপনি কি করবেন? আপনি কি এই সরকারকে দিয়ে সারা জীবন চালাবেন, যুগ যুগ চালাবেন? তারা সংস্কার করতেই থাকবে আর দেশের মানুষ বসে থাকবে ললিপপের মতো, ওই হাসিনার গণতন্ত্রের মতো? একই তো কথা হলো। আপনার বিকল্প কি? আপনার ম্যান্ডেট কি? আপনার গ্রহণযোগ্যতা কি? যাব আমি একটু স্যার আপনার কাছে জানতে চাই। আপনি বলছিলেন যে এখন যে প্রশাসনিক কাঠামো রয়েছে আমাদের, সেই প্রশাসনিক কাঠামো বা আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেটি দিয়ে আসলে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কিনা? দেখুন, আমাদের তো হচ্ছিল গুরুত্বপূর্ণ হচ্ছিল জাতীয় সংসদ নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন তো পরেও করা যাবে, এটা কিন্তু অত জরুরি না বা অত গুরুত্বপূর্ণ না। যে আপনার হলো যে যেহেতু একটা ভ্যাকুয়াম আছে, যে এখানে দেখা গেল যে পরপর আমি বলবো 4টি নির্বাচনই কলুষিত নির্বাচন হয়েছে। তো এখন ধরুন এটা হচ্ছিল জন আকাঙ্ক্ষা, প্রবল জন আকাঙ্ক্ষা যে একটা
সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং নির্বাচনের মাধ্যমেই হচ্ছিল জনমতের প্রকৃত প্রতিফলনে সরকার গঠন হোক। আমাদের জাতীয় নির্বাচনটাই বা সম্ভব কিনা, ধরেন যে অবকাঠামো রয়েছে, পুলিশের যে অবস্থা, মানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, আমার একদম প্রশাসনিক যে কাঠামোর যে দশা, যদি আমরা হিসাব করেন গত 3টি নির্বাচনের পরে যারা ডিসির দায়িত্ব পালন করছেন, 2024 সালের নির্বাচনটা যদি আমি ধরি, মানে 2022 নির্বাচন যদি ধরি আমরা, তখন যারা জেলা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তারা এখন সচিবালয় সচিব হিসেবে পদোন্নতি পেয়ে বসেছেন। এই অবস্থায় আসলে এই ধরনের একটি নির্বাচন সুষ্ঠুভাবে এবং গ্রহণযোগ্যভাবে আয়োজন করা এই সরকারের পক্ষে সম্ভব কিনা? এটা প্রশ্ন হচ্ছে হলো যে আমাদের এখানে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, তো ওনারা তো কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আসছেন, এটা তো আগাম অনুধাবন করা সম্ভব ছিল যে কর্মরত যে সর্বশেষ প্রধান বিচারপতি যিনি, উনি তত্ত্বাবধায়ক সরকারের অবসরপ্রাপ্ত সর্বশেষ প্রধান বিচারপতি, উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আসবেন। তাহলে উনি তার পক্ষে একটা হোমওয়ার্ক করা সম্ভব ছিল, এবং তারা হোমওয়ার্ক করেছেন। যে আমরা লতিফুর রহমান দেখলাম যে তিনি এসেই যেদিন ইনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি কিন্তু দেখলেন যে হোমওয়ার্ক করেছেন। রাজনৈতিক পরিস্থিতি সেটাই আমি বলছি যে এখন এনারা তো সেই সময় তো পান নাই, হোমওয়ার্ক করেন নাই। তারপরেও তো ধরেন ওনাদের তো 100 দিন তো পার হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ধরেন বিভিন্ন জেলাতে হচ্ছিল নির্বাচন কারা, মানে মাঠ পর্যায়ে নির্বাচন কারা পরিচালনা করে, রিটার্নিং অফিসার। এখন রিটার্নিং অফিসারের দায়িত্ব কে পালন করবে, এটা কিন্তু আমাদের যেই আইন দ্বারা নির্বাচনটা পরিচালিত হয়, ওই আইনটাকে বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার। ওইখানে কিন্তু মানে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া নাই যে কে রিটার্নিং অফিসার হবে। তো আমাদের দেশে আমরা দেখেছি যে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে, এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনের কর্মকর্তা, ওনারাও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানে আমরা দেখেছি যে জেলা জজ, সিভিল জাজ ওরা বলে, তারা নির্বাচনের দায়িত্ব পালন করেছে। তো কিছুদিন আগে একটা এই যে নির্বাচন বিষয়ক একটা কর্মশালা হয়েছিল এই বদিউল আলম মজুমদার নেতৃত্বেই। তো সেখানে ধরেন আমি আমার পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের দেশে আমরা যদি রিটার্নিং অফিসার হিসেবে যে জেলা প্রশাসককে না নিয়ে আমরা যদি ধরেন এখানে যদি ধরেন জেলা প্রশাসক থেকে 10 জন নিলাম, পুলিশ সুপার থেকে 10 জন নিলাম, আর্মির মেজর পর্যায়ের কর্মকর্তা থেকে 10 জন নিলাম, নেভি থেকে নিলাম, এভাবে যদি আমরা যদি অ্যামালগামেট করে যদি বিভিন্ন এই ডিপার্টমেন্ট থেকে যদি নিই, তাহলে এদের মধ্যে কিন্তু একটা ইনার কম্পিটিশন হবে। সে প্রত্যেকেই চেষ্টা করবে হচ্ছে হলো একটা নিজের বাহিনীর সুনামের জন্য একটা, বা নিজের দপ্তরের সুনামের জন্য একটা ভালো নির্বাচনের জন্য করেছিল। সেখানে তো অসংখ্য ছাত্রলীগ নিয়োগ দিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। না সেটা তো এখন তো আর দল নাই, এখন তো হচ্ছে হলো যে অন্তর্বর্তী সরকার, দল নিরপেক্ষ। ওনারা তো একটা তার কাজই হচ্ছে হলো একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা হচ্ছিল লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ হলো সম সুযোগ সম্বলিত মাঠ তৈরি করে সকল দলের জন্য সমান সুযোগ দিয়ে তারা একটা সুষ্ঠু নির্বাচন দেবে, এবং নির্বাচন পরবর্তী তারা চলে যাবেন। এটাই তো তাদের একমাত্র কাজ। তাহলে এই কাজ করতে গেলে ধরেন অনেকে বলতেছে যে তার আমাদের সেনাপ্রধান বলেছে যে 1.5 বছর, এবং সেনাপ্রধান এই কথা বলার পরে আমরা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বক্তব্য এসে যে তারা এটাকে মেনে নিয়েছেন। তো এর বেশি সময় তো সেনাপ্রধান বলতে পারেন কিনা 1.5 বছর, এই সুযোগ তার আছে কিনা? না, সেনাপ্রধান বলতে পারেন কি পারেন না সেটার হচ্ছে হলো যে এখন আমাদের দেশের প্রেক্ষিতে একটা যে পট পরিবর্তন যে হয়েছে, যে এটা যদি ধরেন আমরা অতীতের পট পরিবর্তন এবং এই বর্তমান পট পরিবর্তন দুটো যদি দেখি, এরশাদ সাহেব ক্ষমতাসীন ছিল, এবং যে মুহূর্তে সেনাপ্রধান বলল যে উই আর নট উইথ ইউ, তাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়েছে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্য। এখানেও আমরা দেখলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে যখন ঘোষণা আসলো যে তাদের পক্ষ থেকে আর কোনো গুলিছোড়া হবে না, তখনই দেখলাম যে রাতারাতি আন্দোলন নতুন মোড় নিল। এখন তো ধরেন তৃতীয় বিশ্বের দেশগুলোতে তো সেনাবাহিনী তো আপনি তো অস্বীকার করতে পারবেন না, একটা তো বড় শক্তি, এটাকে তো আপনি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। ফরাদ মাজারের মতো লোক যিনি যে মানে এই যে বলা হচ্ছে যে এই বিপ্লবের নেপথ্যে কাজ করেছেন, ওনার মুখ থেকেও আমি 3-4 দিন আগে একটা বক্তব্য বেরোলো যে সেনাবাহিনী যদি সমর্থন প্রত্যাহার করে এই অন্তর্বর্তী সরকারের পক্ষে এক মুহূর্ত ক্ষমতা থাকা সম্ভব না। তো আপনি তো সেনাবাহিনীকে অবজ্ঞা করতে পারেন না, বা উপেক্ষা করতে পারেন না, বা কেন সেনাপ্রধান এই বক্তব্য দিল এটাও আপনি বলতে পারেন না। আমরা 111-এর সময় দেখেছি যে রাজনীতির বা ক্ষমতার নেপথ্যে ছিল হয়েছিল সেনাবাহিনী, এবং ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, এটা হয়তো অনেকেই জানেন না, অ্যাজ অফ টুডে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু আওয়ামী লীগ বৈধতা দেয় নাই। এবং আপনি নিশ্চয়ই জানেন যে একটা অবৈধ সরকার যদি আসে, অবৈধ সরকারকে একমাত্র বৈধতা দিতে পারে হচ্ছিল সংসদ ব্যতীত একটা দেশে দেয়ার ইজ নো আদার অথরিটি ইন এ কান্ট্রি
টু ভ্যালিডেট অ্যান আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তাহলে 111 গভর্নমেন্ট যদি অবৈধ হয়ে থাকে, তাহলে 111 গভর্নমেন্ট যে নির্বাচন পরিচালনা করেছে ওই নির্বাচন অবৈধ, এবং তৎপরবর্তী যে 3টা নির্বাচন হয়েছে ওই নির্বাচনগুলোও কিন্তু অবৈধ। যেহেতু আপনার যদি ভিত যদি অবৈধ হয়, তাহলে ভিতের উপরে যেটা প্রতিষ্ঠিত সেটা তো অবৈধ হবে। তো এখন আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, উনি এই যে যখন এই 111 সরকার যখন ক্ষমতাসীন, তখন উনি বিদেশে যাওয়ার সময় বলেছিলেন যে এই সরকার হচ্ছিল আমাদের আন্দোলনের ফসল এবং তাদের কার্যকলাপকে আমরা বৈধতা দিব। পরবর্তীতে তিনি তো বৈধতা দেনই নাই, তাদেরকে তিনি দেশ ছাড়া করলেন। ওই 111 সরকারের যে মূল কুশীলব যে দুজন, তারা কিন্তু এখনও কিন্তু দেশে ফিরতে পারে নাই, এবং ভবিষ্যতে দেশে ফিরতে পারবে কিনা আমি সন্দিহান। তো এখন দেখেন যে তাদের মাধ্যমে কিন্তু ওনার ক্ষমতায় আগমন, কিন্তু এখন তার ক্ষমতার স্বার্থে বা তার রাজনীতির স্বার্থে তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। সুতরাং রাজনীতিতে কে বন্ধু কে শত্রু এটা কিন্তু কখনো কিন্তু চিরস্থায়ী না, বুঝতে পারছেন? বোঝা মুশকিল। বাবুল, আমি আপনার কাছে আছে যে যেই পরিবর্তন বা যেই সংস্কার নিয়ে আমরা আলোচনা করছি, যে সেনাবাহিনী বড় একটা স্টেক হোল্ডার, যদি সেনাবাহিনী যদি নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে, তাহলে রাজনৈতিক কি সংস্কার বা রাজনৈতিক দলের আসলে ভূমিকাটা কেমন হবে যদি সেনাবাহিনী পর্যন্ত কলকাঠিরা সুযোগ পায়? শোনেন, আপনি যেটা বলছেন যে সেনাবাহিনী এটা বলতে পারে কি পারে না, এটা পারে না। আপনি যদি একটা সাংবিধানিক রাষ্ট্রের কথা বলেন, তার কাজ ভিন্ন। আমরা তো নাগরিক রাষ্ট্র চাই। আমার কথা হলো কখনো কখনো জাতি রাষ্ট্রের প্রয়োজনে ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। হ্যাঁ, এটা কিন্তু তাই। এই যে পরিবর্তনটা হলো, এটা কি নিয়ম মেনে পরিবর্তন হয়েছে? ছাত্ররা কি নিয়ম মেনে আন্দোলন করেছে? বা সেনাবাহিনী কি নিয়ম মেনে ভূমিকা পালন করেছে? তাহলে তো আমার জাতি রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে যায়। আপনার সংবিধান হলো একটা পুস্তকে লিখিত বই, আর প্রয়োজন একটা ভিন্ন জিনিস, নৈতিকতা একটা ভিন্ন জিনিস, এথিক্স একটা ভিন্ন জিনিস, গণতন্ত্র ভিন্ন জিনিস। তো আপনার মুখের কথা আর বাস্তবতা, সেনাবাহিনী প্রধান বলেছেন এটা মানুষ মেনে নিয়েছে কারণ এই পরিবর্তনের জন্য সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল। সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। আমরা নানান ধরনের বললাম না, একটা দুর্বল অবস্থার মধ্যে আছি, দুর্বল সরকারের মধ্যে আছি, সেখানে সেনাবাহিনী কিন্তু ভূমিকা পালন করতেই পারে একটা নিয়মিত সরকার না হওয়া পর্যন্ত। এটাকে কেউ নেগেটিভলি দেখছে না। রাজনৈতিক দল যেমন একটা স্টেক হোল্ডার, সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার, ছাত্ররা স্টেক হোল্ডার, সিভিল সোসাইটি একটা স্টেক হোল্ডার, সব মিলেই তো আমাদের জাতি রাষ্ট্র। সংকটের সময় আমরা সকলে মিলে যদি ইতিবাচক ধারায় একটা নিতে পারি, তো সেটা খারাপ দৃষ্টিতে আপনি দেখবেন কেন? যখন পরিপূর্ণ সাংবিধানিক ধারায়, গণতন্ত্রের ধারায় যতক্ষণ পর্যন্ত আমরা না ফিরবো সেই সময়টা। তো আমি সব কিছু মনে করছি যে ভালো দিকেই চলছে, কোনো কিছু যে খারাপ দিকে চলছে সেটা আমি মনে করছি না। আর আপনি নির্বাচন সময় বা 3 মাস 6 মাস শোনেন বা ভিন্ন পরিস্থিতি, অবশ্যই ভিন্ন পরিস্থিতি। আওয়ামী লীগ এমনভাবে করেছে, চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন আমাদের মুরব্বী ইফতেখার আহমেদ সাবেক স্যার, যে আপনি যদি সত্যিকার অর্থে নির্বাচন করতে চান, আপনার বছর বছর সময়ের প্রয়োজন হয় না। আপনি রিটার্নিং অফিসারগুলো ঠিক করেন। আপনি পুলিশ বাহিনীতে এমনও মানুষ আছে যারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে এখনো। আপনি 64-66 জেলায় আপনি এসপি নিয়োগ করে দেন, ওসি নিয়োগ করে দেন। আর ডিসি সাহেবের ভূমিকা, ডিসি সাহেব নিয়োগ করেন, ডিসি সাহেবের ভূমিকা যদি আপনি রিটার্নিং অফিসার হয় তাহলে একরকম হবে, রিটার্নিং অফিসার না হলে তো অন্যরকম। তা আপনি রিটার্নিং অফিসার এই বিভিন্ন বাহিনী থেকে দিতে পারেন, ইলেকশন কমিশনের মধ্য থেকে দিতে পারেন, অবশ্যই দিতে পারেন। 3 মাসের মধ্যে কেয়ারটেকার সরকার স্বাভাবিক পরিস্থিতি তারা করছে, আপনার 6 মাস লাগতে পারে, 9 মাস লাগতে পারে, না হলে 12 মাস লাগলো। সেই জন্য সেনাপ্রধান যেটা বলেছেন মানুষ রিয়্যাক্ট করেনি, মেনে নিয়েছে তার কথা। যেমন আপনি যদি দিনের পর দিন এইভাবে ব্যয় করেন, স্লো গতিতে ব্যয় করেন, আমরা আশ্বস্ত হয়েছি ইলেকশন কমিশন হয়েছে, হ্যাঁ, কাজকর্ম সংস্কার কমিশন হয়েছে, আগিয়েছে, কিন্তু এটা মানুষ কিন্তু দীর্ঘদিন মেনে নেবে না। অনির্বাচন বা অনির্বাচিত কোনো সরকার, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যে লঙ্কায় যায় সেই রাবণ হতে পারে না। হ্যাঁ, ওই যে নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, আমাদের দেশে ক্ষমতার চেয়ারে বসলে ওই একই দশা হয়ে যায়। সেই আতঙ্কটা, সেই ভয়টা মানুষের মধ্যে আছে। মানুষ দীর্ঘকাল গণতন্ত্র বঞ্চিত, দীর্ঘকাল গণতন্ত্রের জন্য বুভুক্ষ, এটা আপনাকে মনে রাখতে হবে, সর্বাগ্রে মনে রাখতে হবে। স্থানীয় সরকার নির্বাচন করবেন জাতীয় নির্বাচনের আগে, এটা কিন্তু ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার সামিল কিন্তু হয়ে গেল। মানুষের আকাঙ্ক্ষাটা কি, সেই স্পিরিটকে আপনাকে ধারণ করতে হবে, সেইটা আপনাকে বুঝতে হবে। এর ভিতরে যদি কেউ সকলের কথা বলছি না, কেউ যদি ফন্দি ফিকির করে থাকেন, তারা প্রলম্বিত করবেন, বা তারা ওই যে আপনি যেটা বললেন যে -2 -1 এর যে 111 খেলা ছিল, সেরকম ভূত যাতে ওনার কাজের মধ্যে না চাপে, সেই আতঙ্ক তো মানুষের মধ্যে থাকতেই পারে। নানান ধরনের স্পেকুলেশন আছে, নানান ধরনের বাস্তবতা আছে, নানান মত আছে। সেই সমস্ত মতটাকে যারা দায়িত্বশীল আছেন, প্রফেসর ইউনূসের উপর আমরা ভরসা করি। উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। আমি বিশ্বাস করি যে ওনার দৃঢ় ভূমিকা বাংলাদেশের পক্ষে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে। বিচ্ছিন্ন ভূমিকা ওনাকে টলাতে পারবে না। এই আস্থা এখন পর্যন্ত আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের আছে। জি, আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই।
দর্শক বিরতি আবার স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। স্যার, আমরা একটা বিষয় একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে ইসি নিয়োগ আইন হালনাগাদের পরামর্শ দিয়েছেন গণমাধ্যম কর্মী। আসলে যেটি আপনি বলেছিলেন যে ইসি নিয়োগের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার ক্ষেত্রে যেমন ডিসি এবং এই জায়গাটায় একই সঙ্গে যে প্রশাসনিক যে বিষয়গুলো থাকে নির্বাচনকালীন সময়, সেই জায়গাটাও পরিবর্তন আনা দরকার কিনা? না, অবশ্যই পরিবর্তন আনা দরকার। ধরেন আমরা দেখেছি যে আমাদের দেশে ইতিপূর্বে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের পূর্বেই কিন্তু আমরা দেখেছি যে আরপিওর সংশোধন হয়েছে বা নির্বাচনী আইনের সংশোধন হয়েছে। এখন নির্বাচনকে যদি আপনি অর্থবহ এবং গ্রহণযোগ্য করতে যান, সমাজ তো গতিশীল সমাজে যদি আইন স্থগিত থাকে তাহলে ওই আইন কিন্তু সমাজ বা যুগের চাহিদা পূরণ করতে পারে না। তো এটা যে আইনের সংস্কার বা আইনের সংশোধন, এটা চলমান প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও সকল সময় কিন্তু এই আইনের সংস্কার হয়েছে। এবং যদি আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন আগামীতে অনুষ্ঠিত হবে, ওই নির্বাচনের স্বার্থে বা নির্বাচনের প্রয়োজনে যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সংস্কার করা হবে এবং সেজন্য তো একটা সংস্কার কমিশন করাও হয়েছে। এখন আপনি যে আমাদের যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এটা দেখা গেল যে আমাদের যে ইতিপূর্বে যে এই 2014 এবং 2018 এই দুটো নির্বাচনে আমরা দেখলাম যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচন কমিশনটা গঠিত হয়েছে এবং ওই নির্বাহী আদেশের যে বিষয়গুলো ছিল এবং ওই নির্বাহী আদেশে যাদেরকে নিয়ে সার্চ কমিটির কথা বলা ছিল, পরবর্তীতে আমরা দেখলাম যে 24-এর নির্বাচনের আগে 2022 সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিষয়ক যে আইনটি করা হলো, এটা কিন্তু সেই নির্বাহী আদেশের অনুরূপ। এটার যে আমাদের যে সার্চ কমিটির গঠন, আপিল বিভাগের একজন বিচারক, হাইকোর্ট বিভাগের একজন বিচারক, তারপরে হলো এই অডিটর অ্যান্ড অ্যাকাউন্টেন্ট জেনারেল এবং হলো পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2জন ব্যক্তি, এই 6 সদস্য বিশিষ্ট হচ্ছিল একটা সার্চ কমিটি। তো এবারও যে আমরা দেখলাম যে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা নাম নিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল 300-র মতো নাম দিয়েছে এবং পরবর্তীতে দেখলাম যে আমরা এই সার্চ কমিটি 10 জনের নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেছে। এখন অতীতের সার্চ কমিটির সাথে এই সার্চ কমিটির পার্থক্য হলো যে আগের যে 3টা সার্চ কমিটি ছিল, তখন আমাদের তো রাজনৈতিক সরকার ছিল এবং এটা সবাই জানে যে রাজনৈতিক সরকার মানে 10টা নাম তো যে 5টা নাম সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হতো এবং তখন হচ্ছিল ওই সার্চ কমিটিও তাদের অনুগত ছিল এবং সরকার যেভাবে ডিক্টেট করতো ওইভাবে কিন্তু তারা নাম দিয়েছে। তো এখন যে এই যে সার্চ কমিটি যে 300 নাম থেকে যে তারা যে এই যে 10টা নাম যে বাছাই করলো, এটা কিন্তু জনমনে এই প্রশ্ন দেখা দিয়েছে যে রাজনৈতিক দল তো 300 নাম দিলেন, 300 থেকে কোন রাজনৈতিক দল কার নাম প্রস্তাব করেছে এবং আপনারা যে 10টা নাম ওখান থেকে যে বাছাই করলেন, কি পদ্ধতি এবং কি প্রক্রিয়া অনুসরণ করে আপনারা বাছাই করলেন। এবং আমি অনেক রাজনৈতিক নেতাকে বক্তব্য রাখতে দেখেছি যে যাদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ওনাদের মানে এই যে তাদের যে মানে এক্সপেকটেশন অনুযায়ী তারা যাদেরকে মানে আশা করেছিল নির্বাচন কমিশনে, এমন ব্যক্তির নির্বাচন কমিশনে আগমন ঘটেনি। এখন যাদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এটা হচ্ছে একটা ইট ইজ এ কোয়াজি জুডিশিয়াল বডি। আমি নিজে নির্বাচন কমিশনে 2টা নির্বাচনে আমি হচ্ছিল লিগাল সেলের হেড ছিলাম। 96-এ 2টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটা নির্বাচন হয়েছিল ষষ্ঠ সংসদ নির্বাচন, আর একটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীন 7ম সংসদ নির্বাচন। তো ইট ইজ এ কোয়াজি জুডিশিয়াল বডি। নির্বাচন কমিশনকে আপনার হলো যে ওই যে রিটার্নিং অফিসার যখন এই যে মনোনয়নপত্র প্রত্যাখ্যান করে, তখন হচ্ছিল এটার আপিল হয় এবং এই আপিলগুলো 3 দিনের মধ্যে শুনানি করে এই আপিল নিষ্পত্তি করতে হয়। তো উইদাউট হ্যাভিং জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ড আর উইদাউট হ্যাভিং জুডিশিয়াল এক্সপিরিয়েন্স, আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লোককে দিয়ে যদি এখানে দেখা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনের প্রাধান্য 5 জনের মধ্যে 3 জনই হচ্ছিল প্রশাসনের লোকজন। তো তাদের তো ওই ধরনের বিচারিক অভিজ্ঞতা নাই, তারা কি ওইভাবে দ্রুত এই নির্বাচনী আপিলগুলো নিষ্পত্তি করতে পারবেন কিনা। আমি যখন ছিলাম তখন নির্বাচন কমিশনের প্রধান ছিলেন হিনা সাহেব, ওয়ান অফ দি বেস্ট চিফ ইলেকশন কমিশনার ইন বাংলাদেশ, এবং তারপরে যে আবু সাইদ ছিল, এই 2জনই কিন্তু খুব ভালো নির্বাচন কমিশনার ছিলেন। এবং তখন 3 সদস্য বিশিষ্ট কমিশন ছিল। আরেকজন ছিল সচিব আবিদুর রহমান, আর আরেকজন ছিল মোস্তাক আহমেদ চৌধুরী, উনি জেলা জজ ছিলেন। তো দেখা গেল যে যখন এই যে নির্বাচনী আপিলগুলো হলো, তো মোস্তাক আহমেদ চৌধুরী কম্পিটেন্ট না, যেহেতু জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ড, উনি ঠিকভাবে কিন্তু আপিল নিষ্পত্তি করতে পেরেছিলেন। কিন্তু ওই যে সচিব যিনি ছিলেন আবিদুর রহমান, উনি অডিট সার্ভিসের লোক ছিলেন, প্রশাসনের। তো ওই ব্যাকগ্রাউন্ডে উনি কিন্তু মানে এই যে একটু মানে দ্বিধাগ্রস্ত ছিলেন যে এই আপিলগুলো উনি কীভাবে নিষ্পত্তি করবেন। যাই হোক, আমি আর পিছনের কথা বললাম না যে কীভাবে পরে আমরা সেগুলো নিষ্পত্তি করেছি। তো ওই জন্য যেহেতু সিন্স ইলেকশন কমিশন ইজ এ কোয়াজি জুডিশিয়াল বডি, আর এখানে হচ্ছিল যে আপনাদের
পরবর্তীতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওরা নির্ধারণ করে দিয়েছে যে ন্যূনতম 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন হবে। তবে আদর্শ নির্বাচন কমিশন আমি মনে করি যে ইফ ইট ইজ কনসিস্টিং অফ 3 পার্সনস, 1 চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড 2 আদার পার্সনস যদি হয় সবচেয়ে ভালো হবে। এবং এটাকে যদি আপনি ধরেন হচ্ছিল আপনি প্রশাসনের একজন রাখেন আর জুডিশিয়ারি থেকে 2 জন রাখেন, তখন এটা হচ্ছিল আইডিয়াল ইলেকশন কমিশন হবে এবং ইলেকশন কমিশন ইন রিয়েল সেন্স এটা সার্ভিস ডেলিভার করতে পারবে। 5 জন ব্যক্তির এখানে হচ্ছে হলো কোনো কাজও নাই আর 5 জন ব্যক্তির সেখানে প্রয়োজনও নাই। এখন যে এটা তো বিগত সরকার করেছে, এটা কেন করেছে এটা তারাই বলতে পারবে। এর আগে সবসময় কিন্তু আমাদের নির্বাচন কমিশন কিন্তু 3 সদস্য বিশিষ্ট ছিল বা 200 সদস্য বিশিষ্ট ছিল। আমি যখন ছিলাম প্রথম নির্বাচন কমিশনটা ছিল 2 সদস্য বিশিষ্ট, জাস্টিস সাদেক এবং জাস্টিস জলিল, এই 2 জন নিয়ে নির্বাচন কমিশন। এর আগে যে আপনার যে এই যে 91-তে যে নির্বাচন কমিশন ছিল সেখানেও 2 সদস্য বিশিষ্ট, জাস্টিস রৌফ এবং জাস্টিস নইমুদ্দিন। তাহলে দেখা যাচ্ছে যে 2 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন খুব কিন্তু মানে ইফেক্টিভলি নির্বাচন পরিচালনা করে জন আকাঙ্ক্ষা অনুযায়ী এবং জনমতের প্রতিফলনে সরকার গঠিত হয়েছে। তো ওই উদাহরণ কেন এনারা অনুসরণ করছে না? আমি সবসময় বলি যে বাংলাদেশে কিন্তু মানে এফিশিয়েন্ট, অনেস্ট অ্যান্ড ফেয়ার ম্যানের কিন্তু কোনো অভাব নাই। আপনাকে তো খুঁজে বের করতে হবে হু পিপল ইজ অনেস্ট, হু পিপল ইজ এফিশিয়েন্ট, এবং যাকে দায়িত্ব দিলে সে হচ্ছে সঠিকভাবে এই দায়িত্বটা পালন করতে পারবে। এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা যদি দায়িত্ব পালনে যদি বিফল হয়, যেমন অতীতে আমরা দেখেছি যে 3টা সার্চ কমিটির নেতৃত্বে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, ওই নির্বাচন কমিশন তো কলুষিত নির্বাচন করেছে। তাহলে এই যে নির্বাচন কমিশন যদি কলুষিত নির্বাচন করে থাকে, তাহলে যাদের রিকমেন্ডেশনে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে তাদেরকেও তো এই দায় নিতে হবে। সরকারের পাশাপাশি যাদের রিকমেন্ডেশনে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা কি এই দায় নেবে না? অবশ্যই তাদেরকে দায় নিতে হবে। তো সুতরাং আমরা আশা করব যে বর্তমান যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ওনারা ওনাদের এই কর্মদক্ষতার মাধ্যমে ওনারা একটা ফেয়ার ইলেকশন করার চেষ্টা করবেন। এবং যদি ফেয়ার ইলেকশন যদি হয়, আমাদের যে আজকে যে জাতির মধ্যে যে মানে অনেক ধরনের তো বিভ্রান্তি রয়েছে, এই বিভ্রান্তির অবসান হবে। এবং নির্বাচন পরবর্তী যদি একটা সরকার যদি ধরেন গভর্নমেন্ট ফর্ম করার মতো যদি মেজরিটি পায়, আমি মনে করি দেশে একটা হচ্ছিল স্থিতিশীল সরকার আসবে এবং আগামী 5 বছরের জন্য তারা সরকার পরিচালনা করে দেশকে একটা সমৃদ্ধি বা উন্নতির পথে নিয়ে যেতে পারবেন। অতীতে আমরা যেটা দেখেছি আর কি, সবাই তো চাচ্ছে যে রাজনীতিতে, এখন বিএনপি তো ধরেন 14 বছর হচ্ছিল বাইরে, এই ক্ষমতার বাইরে, জামাত ইসলামীও দীর্ঘদিন ক্ষমতার বাইরে। এখন তো দীর্ঘদিন যেহেতু এখানে কোনো হলো যে অর্থবহ নির্বাচন হয় নাই, জনমত অ্যাকচুয়ালি একটা নির্বাচন না হলে এবং নিরপেক্ষ নির্বাচন না হলে আমরা তো বলতে পারবো না যে কার জনসমর্থন কতটুকু। আমাদের দেশে যে এই 91-তে যে নির্বাচনটি হয়েছে, ওই নির্বাচনে আমরা দেখেছি যে প্রত্যেকটা দল পৃথকভাবে তারা অংশগ্রহণ করেছে এবং সেখানে আপনি যদি বিশ্লেষণ করেন সেখানের যে আওয়ামী লীগ কত % ভোট পেয়েছিল, বিএনপি কত % ভোট পেয়েছিল, বা পরবর্তীতে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীন যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানেও কিন্তু আপনি ভোটের ফলাফল বিশ্লেষণ করে আপনি একটা ধারণা করতে পারেন। কিন্তু গত এই যে 2008 পরবর্তী তো এটা তো বিশ্লেষণ করার আমাদের কোনো সুযোগ নাই যে কোন দলের জনসমর্থন কতটুকু। এখন যদি ধরেন আগামী নির্বাচনটা যদি হলো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং সমসুযোগ সম্বলিত যদি মাঠ থাকে, তাহলে কিন্তু আমরা হয়তো এটা মানে বিশ্লেষণ করে বা অ্যানালাইসিস করে আমরা বের করতে পারবো আর কি যে কোন দলের সমর্থন কতটুকু এবং কোন দল জনমতের কতটুকু এনজয় করতেছে, এবং সেই ভিত্তিতেই কিন্তু নির্বাচনের ফলাফল হবে। বলে আমরা যদি সরকার প্রধানের বক্তব্য যদি নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে সেটি যদি ধরে নেই, এবং সেখানে একটি বল আপনাদের কোর্টে ঠেলে দিয়েছে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি, এবং সাধারণ মানুষের এক ধরনের যারা আন্দোলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের এক ধরনের দাবি, এবং আপনাদের দল থেকে বলা হচ্ছে ফেসিবাদের বিচার হওয়ার দরকার, সেই বিচার এবং নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি, এই পুরো বলটি আপনাদের কোর্টে ঠেলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। আপনারা কি ভাবছেন এটি নিয়ে? না ঠিক আছে, ওই কথা বলছি। তার আগে আপনার এই নির্বাচন বা নির্বাচন কমিশন নিয়ে আমি 1 মিনিট একটু বলে দিই। শোনেন, ওই 3 মাসের মধ্যে জাস্টিস রৌফ স্যার যেটা বললেন, তারপরে আউহানা সাহেব 2 সদস্য 3 সদস্য নিয়ে একটা চমৎকার নির্বাচন আমাদের দিতে পেরেছিলেন, যে নির্বাচন সবাই কম বেশি গ্রহণ করেছে। তো এত বছর পরে 4 জন 5 জনের কমিশন, আমাদের লোকবল অনেক বৃদ্ধি পেয়েছে কমিশনের, আমাদের প্রযুক্তি, যোগাযোগ, অবকাঠামো এগুলো অনেক শক্তি বৃদ্ধি পেয়েছে, যেটা 91 সালে 96 সালে ছিল না। হ্যাঁ, পুলিশের শক্তি সামর্থ্য বৃদ্ধি পেয়েছে, প্রশাসনের বৃদ্ধি পেয়েছে। তাহলে কেন আমরা একটা চমৎকার নির্বাচন করতে পারি? আর ভোটার তালিকা যেটার কথা বলেছেন, ভোটার তালিকা কিন্তু মোটামুটি আপডেট করাই থাকে, কারণ এমন একটা পদ্ধতি সেখানে তৈরি করা আছে যে 18 বছর বয়স হলেই আপনি স্বপরিণত হয়ে কিন্তু ভোটার হতে পারছেন, এবং সেই অলরেডি কিন্তু
60-70% হয়ে যায়। এইভাবে বাকি যেটা থাকে সেটা আপনি মেকআপ করেন, এটা কোনো দুরূহ কাজ না। সবচেয়ে বড় কাজটা হলো যে আপনি একটা কমিশন, আস্থাবান কমিশন তৈরি করতে পেরেছেন কিনা, বা এই কমিশন তৈরি করার প্রক্রিয়াটা কি হইলো, সেই জায়গাটা আপনি সংস্কার করেন না কেন। আর এরা যে 5 বছর পর পর সরকারের তল্পি বাহক না হয়, এই যে হুদা সাহেবের মতো বা এই যে যারা এদের মতো, রকিব সাহেবের মতো যদি জিহুদুর মার্কা কথাবার্তা বলে থাকেন, সরকারের পা চাটেন, তাহলে কিন্তু আপনার হবে না। আপনার এমন মানুষ সিলেক্ট করতে হবে এবং তাদের সিলেকশনের পদ্ধতিটা আপনার ঠিক করে দেন যাতে, এবং তাকে শক্তিশালী করেন 5 বছর পর পর, যাতে তারা একটা চমৎকার কোর্ট করতে পারে। তাহলে দেখবেন আপনার সমস্যার 60-70% আপনার মেকআপ হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনি যেটা বললেন যে কি সরকার প্রধান বিএনপির দিকে ঠেলে দিয়েছেন, শোনো বিএনপির কথা বিএনপি কিন্তু পরিষ্কার করে দিয়েছে, এর মধ্যে কিন্তু কোনো ধূম্রজাল নাই। বিএনপি বলেছে বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অন্য কোনো পলিটিক্যাল পার্টি কে থাকবে কে না থাকবে এটা বিএনপি কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার বিএনপির নাই, এটা বিএনপির কাজও না। বিএনপি আপনার যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত বা অন্যায় কাজ করেছে তাদের বিচারের কথা দৃঢ়ভাবে বলছে। এবং শেখ হাসিনার কথা আমি খবরে দেখলাম যে তিনি করতে পারবেন। অবশ্যই আমি মনে করি যে শেখ হাসিনার রাজনীতিতে বাংলাদেশের প্রত্যাবর্তন, আওয়ামী লীগ কি হবে না হবে সেই নিয়ে আমি বলছি না, কিন্তু শেখ হাসিনা কোনো রাজনৈতিক দল এর ফল তো আপনারা দেখেছেন, বিগত দিনেও আপনারা দেখেছেন কিন্তু রেজাল্ট, যে এই ধরনের প্রশাসনিক আদেশে যে স্থগিত করা, কারো রহিত করা বা কারো নিষিদ্ধ করা, এটা তো কোনো ভাইবেল হয় না। হ্যাঁ, হয় না। কিন্তু আসলে আমাদের দলের পক্ষ থেকে বলেছে যে মানুষের উপর স্থিতি না, আওয়ামী লীগের এখন আর রাজনৈতিক বাস্তবতা এমন নাই, এটা অনেক আগে থেকেই আমরা বলছি, শুধু 5ই অগাস্টের কথা না, তার আগে থেকেই আওয়ামী লীগ ব্যাংক্রাফ্ট রাজনৈতিক দল হয়ে গেছে, নীতিহীন আদর্শহীন হয়ে গেছে, তারা একটা দুর্বৃত্ত দলে পরিণত হয়ে গেছিল, এক ব্যক্তির শাসন ছিল, বাট তারা একটা বাহিনী দ্বারা দেশটাকে দখল করে রাখছিল। এই 5ই আগস্টের পরে সেটা পরিষ্কার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেটা বলা হয়েছে যে মানুষের উপর ছেড়ে দিলে ভালো হয় আর কি। আর যদি আপনি বিচার করেন তাহলে কিন্তু আর ওই কম্বল থাকে না, লোম যদি বাঁচতে যান। আওয়ামী লীগের টপ টু বটম লিডারশিপের এমন একটা বাস্তবতা হয়ে গেছে, দল হিসেবে ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, নেতৃত্ব শূন্য হয়ে গেছে, যে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো, এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার বাস্তবতা আদৌ আছে এটা আমরা মনে করছি না। এবং মানুষের মনে এই ক্ষত দূর হইতে অনেক সময় লাগবে। তারপরে যদি সময় আসে, আওয়ামী লীগ যদি জাতির কাছে ক্ষমা চায়, সেটা ভিন্ন ব্যাপার হতে পারে। কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কি ফিরবে না, এইটাকে বিএনপিকে ব্লেম করা না করা, বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক হিসেবে ছেলে খেলা করতে পারে না, বা বালখিল্য স্বরূপ কথা বলতে পারে না, আচরণও করতে পারে না। সরকার যেটা করতে পারে বিএনপি সেটা করতে পারে না, বিএনপি যেটা করতে পারে বৈষম্যবিরোধী ছাত্ররাও সেটা করতে পারে না। তাদের বয়স, বাস্তবতা সব মিলিয়ে, হ্যাঁ, আমরা ক্ষমতায় গিয়েছি, আবার আল্লাহ যদি চায় আমরা ক্ষমতায় যেতে পারি। আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে, অতীতের ইতিহাস দেখতে হবে, আবার ভবিষ্যতে চিন্তা করতে হবে। সব মিলিয়েই বিএনপি রোল করছে, এবং বিএনপির এই রোলটা পরিষ্কার। এবং কি রাজনীতি আওয়ামী লীগের কি হবে না হবে সেই বিষয়গুলো আমরা পরিষ্কার করে বলেছি দলের পক্ষে। বিএনপি নিজের দল সংস্কারে কি কি ভূমিকা রাখবে যদি একটু? হ্যাঁ, দল সংস্কারে যে কথাগুলো চমৎকার কথা বলেছেন। বিএনপি দল হিসেবে কি কি ভূমিকা রাখতে পারে, বিএনপি 31 দফা আর বিএনপি 27 দফা রাষ্ট্র সংস্কার, এই বিষয়গুলো যদি আপনি পড়েন আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এই যে আপনি দেখছেন এই যে এই 5 তারিখের পরে নানান জায়গায় নানান ধরনের বিশৃঙ্খলা হয়েছে। শোনেন, একটা সোসাইটি, একটা সমাজ দীর্ঘদিনের যে কালচারের মধ্য থেকে, আমি নির্মমভাবে যদি বলি, যে বেড়ে উঠেছে যে কালচারের মধ্য থেকে, আপনি রাতারাতি ইচ্ছা করলেই সেই কালচার থেকে শতভাগ আপনি হতে পারবে না। এটা একটা বিপ্লবের ব্যাপার, মানসিক সংস্কারের ব্যাপার, একটা কালচারাল রেভলিউশনের ব্যাপার। এটা একদিনে হয়ে ওঠে না। তবে বিএনপি রাজনৈতিক দল হিসাবে দেখেছেন বিএনপির অ্যাকশন প্ল্যান, বিএনপির কর্মপন্থা, বিএনপির পরিকল্পনা, বিএনপির উদারতা, শৃঙ্খলার জন্য আপনি দেখেছেন বিএনপি নেতারা রাত জেগে জেগে বা মন্দির পাহারা দিয়েছে। বিএনপি নেতারা বিচ্ছিন্নভাবে কেউ বিচ্ছিন্ন ঘটনার সাথে ক্ষমতা প্রদর্শনের মাসল প্রদর্শনের চেষ্টা করেছে। অনেকাংশে বিএনপি হাতে কি আছে? আপনি বলেন বিএনপি হাতে পুলিশ আছে, বিএনপি হাতে সরকার আছে। বিএনপি একটা রাজনৈতিক দল, দলীয় ব্যবস্থা শুধু গ্রহণ করতে পারে। আপনি নিশ্চিত থাকেন এই বিএনপি যেই ভূমিকা রাখছে সাম্প্রতিক সময়ে, এই বিএনপিকে আপনি উপেক্ষা করতে পারবেন না, এবং বিএনপির নেতৃত্বকে আপনি উপেক্ষা করতে পারবেন না। উদারতা বলেন, সংযম বলেন, দলের শৃঙ্খলা বলেন, এবং দলের কি সংস্কার বলেন, সব মিলিয়ে বিএনপি যেই জায়গায় যেই ভূমিকা রাখছে, এই বিএনপি একটা বদলে যাওয়া বিএনপি হিসেবে আপনি দেখবেন। আমি যদি ছোট্ট একটা বিষয় জানতে, আপনি তো দীর্ঘদিন থেকে রাজনীতি করেন, আর আমরা যদি গত 4টা 5টা বা 90-এর পরে নির্বাচনগুলো দেখি, যে যারা রাজনীতি করেন তারা রাজনীতি করছেন, এলাকার মানুষের সাথে মিশছেন, কিন্তু যখন নির্বাচনকালীন সময় আসে, নমিনেশনের সময় আমরা দেখি যে ভিন গ্রহ থেকে একজন এসে নমিনেশন নিয়ে নেন। অর্থাৎ রাজনীতির এই সংস্কৃতিটাকে আসলে কখনো পরিবর্তন সম্ভব কিনা বা পরিবর্তন হবে কি? শোনেন, দলের সংস্কার বলেন, গণতন্ত্রের সংস্কার বলেন, দেশের সংস্কার বলেন, বা নির্বাচন বলেন, বললাম না সময়ের সাথে সাথে পরিশীলিত হয়। একটা রাজনৈতিক বিএনপি কত বছরের রাজনৈতিক দল বলেন?
এমন তো না যে 100 বছর হয়ে গেছে। আমরা আমাদের বিগত দিনের অভিজ্ঞতা, ভুল ত্রুটি পর্যবেক্ষণ করছি, চুলচেরা বিশ্লেষণ করছি, কি করিলে কি হয়। আর নতুন রাজনৈতিক দল হিসেবে বিএনপি 25 বছর আগে যে বাস্তবতা ছিল, এই 45-48 বছর পরে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তো পরিশীলিত, বিএনপির নেতৃত্বে তো শূন্যতা নাই। তখন এক ধরনের শূন্যতা থাকতে পারে, হয়তো কেউ গ্যাপ মেকআপ করেছে, কেউ নতুনভাবে ঢুকে পড়েছে, কিন্তু এখন কিন্তু বিএনপি নিজেই নেতা তৈরির একটা ফ্যাক্টরি হয়ে গেছে এবং এখান থেকে এমন সব নেতৃত্ব বের হয়ে গেছে, এখন ধার করা নেতৃত্ব বা ওই যে চাপিয়ে দেওয়া নেতৃত্ব বা হায়ার করা নেতৃত্ব, এগুলো এখন আর বিএনপির প্রয়োজন নাই। এবং এই 17 বছর পরে বিএনপির যে অভিজ্ঞতা, বিএনপির পর যে নির্মমতা, এর মধ্যে যে নেতৃত্ব তৈরি হয়েছে, আমি বিশ্বাস করি এবং দলের রোলও আমি দেখছি, আমি বিশ্বাস করি বিএনপি থেকে আর আমদানি করা কোনো নেতৃত্বের প্রয়োজন হবে না। এবং আমরা অতীত অভিজ্ঞতা দেখেছি, এতে কোনো লাভও হয় না। স্যার, আমরা সেই দিকে আছে, যদি রাষ্ট্র সংস্কার হলো, রাজনৈতিক দলের সংস্কার হলো না, তাহলে আসলে এই আন্দোলন, অভ্যুত্থান বা মানুষের প্রত্যাশা পূরণ হবে কিনা? না, মানুষের প্রত্যাশা পূরণের মানে মানুষের প্রত্যাশার কারণেই তো হলো যে আপনার এই যে এই সরকারের আগমন ঘটেছে। আপনারা যে গণ অভ্যুত্থান বলেন বা জন বিপ্লব বলেন, এটা তো হলো যে একটা স্বতঃস্ফূর্ত ছিল। এখানে তো আমরা যদি বলি যে হঠাৎ করে তো এই আন্দোলনটা হয় না, এটা তো ধরেন এই যে দীর্ঘ 14 বা 15 বছর তো রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল সবচেয়ে বড় রাজনৈতিক দল বা দুটি রাজনৈতিক দলের একটা, এরা তো বিএনপি জামাত, এরা তো রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল এবং তাদের উপর অনেক অত্যাচার নিষ্পেষণ হয়েছে। এবং এরপরেও দেখা গিয়েছে যে এই দলগুলোকে কিন্তু অনেকভাবে চেষ্টা করা হয়েছিল এই দলগুলোকে ভেঙে দেওয়ার জন্য, তো সেটাও সমর্থ হয় না। এবং এখন যদি কেউ এসে বলে যে একক কৃতিত্ব, আমাদের এই ধরনের একক কৃতিত্ব নাই। এখানে আমরা দেখেছি যে এই আন্দোলনটা যে হয়েছে, যে এখানে আমি দেখেছি যে লক্ষ গৃহিণী তারা কিন্তু এই যে এই ছাত্রদের জন্য এই যে নিজেদের বাসায় এই যে খাবার রান্না করে, তাদের ছাত্র তো না, সেখানে ছাত্র ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল, রিক্সাওয়ালা ছিল, এদেরকে ধরেন তারা যেভাবে পেরেছে সেভাবে সহযোগিতা করেছে। সবাই ধরেন একটা জগদ্দল পাথরের মতো একটা অবৈধ শাসন বা অবৈধ সরকার বসেছিল এবং সবাই এদেশের আপামর জনগণ চেয়েছিল যে সরকারের একটা পরিবর্তন ঘটুক। আপনি যে কোনো তখন যদি আপনি যে কোনো জায়গায় আপনি আলোচনা করলে 10 জনের সাথে যদি আলোচনা করেন 9 জনই পাবেন হচ্ছিল পরিবর্তনের পক্ষে ছিল। এবং ওই কারণেই কিন্তু এই পরিবর্তন, এটা একটা স্বতঃস্ফূর্ত পরিবর্তন। এখন খালি তো পরিবর্তন হলেই হবে না, এখন আপনি যদি দেশকে সমৃদ্ধি পথে যদি এগিয়ে নিতে যান, এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার এবং জনমতের প্রকৃত প্রতিফলনে একটা সরকার গঠন হওয়া আবশ্যক। তাহলেই আমার মনে হয় যে জন আশার পূরণ ঘটবে এবং দেশের যে মানে এতকাল যে আমরা যে মানে এই যে বিভিন্নভাবে যে আমাদের যে এখানে গণতন্ত্র ছিল না, এই গণতন্ত্রহীনতা এটা থেকে উত্তরণ ঘটবে। আলোচনা শোনার জন্য ইকতেদার আহমেদ এবং শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।